আচ্ছা, প্রথমত আমরা আজকে শুরু করি। সেটা হচ্ছে যে আপনাদের প্রথমত শুরু করব সাইট ম্যাপ দিয়ে। সাইট ম্যাপ, আচ্ছা, সাইট ম্যাপের জন্য আগে হচ্ছে গুগল অ্যানালিটিক্স, গুগল ওয়েবমাস্টার টুলসটা দরকার। এখন গুগল অ্যানালিটিক্স আর গুগল ওয়েবমাস্টার টুলসটা কেন দরকার, বা গুগল অ্যানালিটিক্স বা গুগল ওয়েবমাস্টার টুলসটা কি? এই এই দুইটা হচ্ছে আপনার, এই দুইটার মাধ্যমে আমরা জানতে পারবো যে একটা ওয়েবসাইটের ভিজিটর কতজন আছে, কতজন আসতেছে, কোন ওয়েতে আসতেছে, কোন কান্ট্রি থেকে আসতেছে। কোন ওয়েতে বলতে বোঝানো হচ্ছে যে সে কি ডেস্কটপের মাধ্যমে আসতেছে নাকি ল্যাপটপের মাধ্যমে আসতেছে, কোন ওয়েতে আসতেছে সেটা। আচ্ছা, তারপরে হচ্ছে কোন কান্ট্রি থেকে আসতেছে, তারপরে হচ্ছে কোন ওয়েবসাইটগুলো ভিজিট করছে, এবং অ্যাভারেজ টাইমটা কত, ডিউরেশন টাইমটা কত, সেগুলো আমরা গুগল অ্যানালিটিক্স এবং গুগল ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে জানতে পারবো। গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে যেগুলো বলছিলাম সেগুলো জানতে পারবো, গুগল ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে জানতে পারবো। বাকি গুগল ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে আমরা আরও কিছু জানতে পারবো, সেটা হচ্ছে যে সাইট ম্যাপটা কিভাবে আমরা সেখানে ইনক্লুড করব। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আচ্ছা, এগুলো দেখানোর আগে সাইট ম্যাপটা কি, বা সাইট ম্যাপটা কাকে বলে, বা সাইট ম্যাপটা কেন জরুরি, এই জিনিসটা একটু আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, তাহলে আপনাদের জন্য আরেকটু সহজ হবে বুঝতে। সাইট ম্যাপটা হচ্ছে এরকম একটা মাধ্যম যেটার মাধ্যমে আমরা বা গুগল খুব সহজে ওই ওয়েবসাইটটাকে বুঝতে পারে, বা ওই ওয়েবসাইটটাকে দেখতে পারে, বা ওই ওয়েবসাইটের কোন তথ্যটা নতুন করে আপলোড করা হয়েছে সেটা সে বুঝতে পারে খুব সহজে। এখন আহ, এই সাইট ম্যাপ থাকলে কি সুবিধা, না থাকলে কি অসুবিধা, যদি থাকে তাহলে কি সুবিধা, আর যদি না থাকে তাহলে কি অসুবিধা হতে পারে, বা থাকলে লাভ কি, বা না থাকলে ক্ষতি কি। যদি সাইট ম্যাপটা থাকে তাহলে কি হয়, যে সাইট ম্যাপটা থাকলে, ধরেন আপনার একটা ওয়েবসাইট যেখানে সাইট ম্যাপ আছে, আমার একটা ওয়েবসাইট যেখানে সাইট ম্যাপ নাই, কি হবে যে আপনি যে একটা 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 সাবজেক্টের উপর কাজ করতেছেন, আমিও একটা সাবজেক্টের উপর কাজ করতেছি। এখন দুইজনে একই সময়ে ওয়েবসাইটটা বানাইছি, তারপরেও আপনার ওয়েবসাইটের র্যাঙ্কটা সবচেয়ে বেশি, আপনার ওয়েবসাইটের ভিজিটর বেশি, আপনার সবকিছু আপনার ওয়েবসাইটের বেশি। এখন এই জিনিসটা কেন, আমার ওয়েবসাইটটা নয় কেন? কারণ আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপ আছে, আমার ওয়েবসাইটে সাইট ম্যাপ নাই। কি হয় এই কারণে, ধরেন ইনডেক্স হইতে দেরি হয়। ধরেন আপনার ওয়েবসাইটে সাইট ম্যাপ আছে, গুগল সর্বপ্রথম আগে এসে সাইট ম্যাপগুলোতে চেক করে যে সাইট ম্যাপের মধ্যে কি আছে কিনা, সাইট ম্যাপের মধ্যে কোনো নতুন কন্টেন্ট আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে সে কি করে, গুগলের ইনডেক্সে বা গুগলের স্টোরেজে বলেন, ইয়াহোর স্টোরেজে বলেন, বা বিং এর স্টোরেজে বলেন, সে সেখানে নিয়ে জমা করে রাখে। তাহলে আমরা যখন সার্চে দেওয়ার পরে যখন ওই কন্টেন্টটা দেখি, তখন ওইখানে যখন ঢুকি তখন তার ভিজিটরটা পাই। আর যার সাইট ম্যাপ নেই তারটা অনেক দেরি হয় গুগলের কাছে যাইতে, বা গুগলের কাছে ইন্ডেক্স হইতে অনেক দেরি হয়। এতে এফেক্টটা কি হয়, এতে এফেক্টটা হচ্ছে যে আমার ওয়েবসাইটটা, বা যার ওয়েবসাইটটা দেরি হবে, তা ধরেন আপনি ওয়েবসাইটের মধ্যে পোস্ট করছে, সবকিছু করছেন, আমিও পোস্ট করছি, সবকিছু করছি, আপনারটা যখন ইনডেক্স তাড়াতাড়ি হবে, আপনারটা সম্পর্কে মানুষ জানতে পারবে তাড়াতাড়ি, আপনারটা উপরে উঠে গেছে। তা আমারটা জানতে জানতে তো আপনি এতদিনে অনেক উপরে উঠে গেছেন। তো কি হয়েছে এতদিনে, তা আপনি আমার সাথে বানানোর পর আপনার র্যাঙ্কটা দিয়ে উপরে উঠে গেছে। এতে আমি ডাউনে পড়ে গেছি, আপনার সাথে আমি কম্পিটিশন করে পারতেছি না। ফলাফল কি, যে আমার আমার অনেক ক্ষতি হবে, আমি ভিজিটর পাবো না। যেই কন্টেন্ট দুইজনই একই ধরনের কন্টেন্ট লিখছে, বা দুইজনের কন্টেন্টের কোয়ালিটিও এক ছিল, বাকি হচ্ছে আমার সাইট ম্যাপ না থাকার কারণে আমি ভিজিটর পাচ্ছি না। এই কন্টেন্ট দিয়েই আপনি কি হয়েছে, আপনি অনেক ভিজিটর গেইন করে ফেলছেন, এখন আপনার সাথে আমি কম্পিটিশন করে পারতেছি না। তো সাইট ম্যাপ না থাকলে ক্ষতি এটাই, যে আপনার ভিজিটর পাবেন না, বা আপনার যেই, ধরেন আপনি যদি সেল করেন, বা আপনার ওয়েবসাইটে যদি ই-কমার্স সাইট হয়, যদি সেলস প্ল্যাটফর্ম হয় দারাজের মতো, বা আহ, অন্য প্ল্যাটফর্মের মতো যেখান থেকে আপনার সরাসরি সেল করেন,
যেকোনো প্রোডাক্ট, তখন কি হবে যে আপনার অনেক ক্ষতি হবে। আপনার সেল পাবেন না বা আপনার প্রোডাক্টগুলো সেল হচ্ছে না অনলাইনে। তারপরে আপনার কেন হচ্ছে না? কারণটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে র‍্যাংকে না। র‍্যাংকে না আসার কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনার সাইট ম্যাপ নাই। সাইট ম্যাপের গুরুত্বটা কি বুঝতে পেরেছেন? সাইট ম্যাপের গুরুত্বটা কি বুঝতে পেরেছেন? সাইট ম্যাপের গুরুত্বটা কি বুঝতে পেরেছেন? আমি শুনতে পাই না, আমার ইয়ারটা একটু মাইক্রোফোন ছিল, অফ ছিল। বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু আবার একটু বলবেন। মাসুদ ভাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা, আচ্ছা তাহলে, হ্যালো, তাহলে আমরা চলেন একটু গুগল অ্যানালিটিক্সে যাই। গুগল অ্যানালিটিক্সে যাই। এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে? এটার মাধ্যমে আমি আমার ওয়েবসাইটের অবস্থানটা বুঝতে পারবো। লাস্ট 30 ডেজে কতজন মানুষ ভিজিট করছে, সাত লাস্ট 7 দিনে কতজন মানুষ ভিজিট করছে, ঠিক আছে? লাস্ট একদিনে কতজন মানুষ ভিজিট করছে। তারপর হচ্ছে আপনার কোন পেজে কতজন ভিউ হইছে, কতজন ভিউ করছে। আমি যেটা বলছিলাম যে কতজন ভিউ করছে সেগুলো সব দেখতে পারবেন। এই যে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে কোন কোন কান্ট্রি থেকে ভিজিট করছে, বাংলাদেশ থেকে কতজন ভিজিট করছে, তারপরে ইউনাইটেড স্টেট থেকে কতজন ভিজিট করছে, জার্মানি থেকে কতজন ভিজিট করছে, সুইডেন, তারপরে কানাডা, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, সব ফলাফল আমরা এই যে গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে একটা ওয়েবসাইটের রিপোর্টটা আমরা দেখতে পারতেছি। এবং সে কিভাবে আসছে? ডাইরেক্ট
কেউ ডিরেক্ট আসছে, কেউ অর্গানিক সার্চের মাধ্যমে আসছে, কেউ সোশ্যাল সার্চের মাধ্যমে আসছে, কেউ রেফারের মাধ্যমে আসছে। কে কিভাবে আসছে সেই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারতেছেন। এখন এখানে দেখতে পারবেন ডেট ওয়াইজও দেখতে পারবেন, কোন ডেটে কতজন আসছে সেইগুলো দেখতে পারবেন। তারপর এখানে রিয়েল টাইম পেজে গিয়ে দেখতে পারবেন যে রিয়েল টাইম আসলে কতজন মানুষ অ্যাক্টিভ আছে বর্তমানে, কতজন মানুষ অ্যাক্টিভ আছে সেটা, এবং 30 মিনিটের মধ্যে কোনো ভিউ হয়েছে কিনা সেই জিনিসগুলো আপনি দেখতে পারবেন এখানে। এখানে এটা হচ্ছে নিউ ইউজার, এটা হচ্ছে রিটার্নিং ইউজার। রিটার্নিং ইউজার মানে ধরেন কেউ আহ, আবার ধরেন একজন মানুষ দেখছে একটা ওয়েবসাইটে গেছে, যাওয়ার পরে আবার আসছে, সেটাকে বলে রিটার্নিং ইউজার। আর নিউ ইউজার মানে হচ্ছে নতুন, একদম নতুন, ইউনিক ভিজিটর, নতুন করে আসছে। এই যে ডেট ওয়াইজ পারফরমেন্স গুলো এখানে দেখা যাচ্ছে। তারপর এখানে দেখতে পারবেন কোন সেশনে কোন ভাবে আসছে, বিং এর মাধ্যমে আসছে, গুগলের মাধ্যমে আসছে, ফেসবুকের মাধ্যমে আসছে, তারপরে shoutmailout.com এর মাধ্যমে আসছে, ফেসবুকের মাধ্যমে আসছে, m.facebook-এর মাধ্যমে আসছে, অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আসছে, এবং সিটিগুলো দেখতে পারবেন কোন কোন সিটিতে কতজন আসছে। নাম মনে নেই, চট্টগ্রাম আছে, দুবলিন আছে, আলটনা, কত কোন কোন দেশের নাম, সিটি এগুলো। আচ্ছা যাই হোক, এই যে বিষয়গুলো ওভারভিউ গুলো আপনারা দেখতে পারেন। আচ্ছা, এখানে দেখেন টোটাল এতজন মানুষ আসছে, এর মধ্যে 97 জন হচ্ছে নিউ, সেশন টোটাল হচ্ছে এত, এভারেজ হচ্ছে পার সেশন এত, এবং এভারেজ টাইম ডিউরেশন হচ্ছে 3 মিনিট 35 সেকেন্ড, এরকম করে মানুষগুলো আসছে। এই জায়গায় এই জিনিসগুলো দেখা যাচ্ছে। ইউজার ইকুয়েশন, এই যে এটা হচ্ছে অর্গানিক সার্চ, ডিরেক্ট সার্চের মাধ্যমে কতজন আসছে, কতক্ষণ ছিল, এই বিষয়গুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। তারপরে ট্রাফিক, এখানে যাই, ওই বিষয়গুলো একই এগুলো। আচ্ছা যাই হোক, এখানের মধ্যে এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে একটা ওয়েবসাইটের পুরো ওভারভিউটা আপনারা এখানে দেখতে পারতেছেন বা দেখতে পাবেন। তারপরে আছে যে আরেকটা বলছিলাম যে গুগল ওয়েবমাস্টার টুলস। গুগল ওয়েবমাস্টার টুলস আছে, গুগল ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। যেমন আমি যদি লিখি এখানে গুগল ওয়েবমাস্টার টুলস, গুগল ওয়েবমাস্টার টুলস এর আরেকটা নাম আছে যে গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল টুলস। স্টার্ট নাও।
এই যে পারফরম্যান্সে ক্লিক করে, পারফরম্যান্সে ক্লিক করলে আমরা দেখতে পারবো। এই যে দেখেন, টোটাল ক্লিক, টোটাল ইমপ্রেশন। আচ্ছা, টোটাল ক্লিক, ইমপ্রেশন বুঝেন? ক্লিক, ইমপ্রেশন এগুলো বুঝেন? কথা বলে না, কি ক্লিক কি, ইমপ্রেশন কি, এগুলো কি বুঝেন? আচ্ছা, এটা জিজ্ঞাসা করতেছি যে আপনারা বুঝেন কিনা। আমি আচ্ছা বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। ধরেন মোবাইল ফোন প্রাইস লিখে আমি গুগলে সার্চ দিছি। মোবাইল ফোন প্রাইস লিখে আমি কি করছি? গুগলে সার্চ দিছি। এখন এই যে এই ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইটের নাম কি? এই ওয়েবসাইটের নাম কি? গ্যাজেট এন্ড গিয়ার। গ্যাজেট এন্ড গ্যাজেট এন্ড গিয়ার ডট কম। হ্যাঁ, তারপর হচ্ছে মোবাইল ফোন, মোবাইল দোকান ডট কো, তারপরটা হচ্ছে মোবাইল দোকান ডট কম। ঠিক আছে, তারপরটা হচ্ছে স্টারটেক ডট কম ডট বিডি। তারপর হচ্ছে আহ, আরো ওয়েবসাইট স্যামসাং আছে, বিভিন্ন ওয়েবসাইট ভিডিও স্টুডিও আছে, বিভিন্ন কিছু আছে। তো এই যে আমি এই যে দেখলাম না, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু দেখছি, এই যে উপর দেখলাম। এই যে দেখতেছি না, কয়বার দেখছি? 3 4 5 বার হয়েছে, তাই না? উপর থেকে কয়বার দেখছি? উপর থেকে কতবার দেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে, 2 বার দেখাইছি না, বা যতবারই দেখি না কেন, যতবারই দেখবো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য ততবার ইমপ্রেশন হয়েছে। এই যে আমি উপর থেকে দেখছি না, এই যে আমি আবার দেখলাম, একটা ইমপ্রেশন। এই যে আবার উপরে উঠছি, এই যে তাদের জন্য আরেকটা ইমপ্রেশন হয়েছে। ঠিক আছে, ইমপ্রেশন জিনিসটা বুঝতে পারছেন? আমি যতবার দেখবো ততবারই ইমপ্রেশন। ধরেন আরেকটু সহজভাবে বুঝাই, ধরেন আপনি একটা স্কুলে, আহ, আপনার বাসা আছে স্কুলের সামনে। হুম, আপনি হচ্ছে ধরেন একটা বাসা, ধরেন মণিপুর স্কুল, এটা হচ্ছে একটা স্কুল, এই স্কুলের সামনে হচ্ছে আপনার বাসা। তো প্রত্যেক দিন আপনি যখন ঘর থেকে বের হন, মণিপুর স্কুলের সামনে দিয়ে আপনি আপনার অফিসে যান। আবার যখন আহ, বাসায় ফিরেন অফিস থেকে, মণিপুর স্কুলের সামনে দিয়ে আপনি বাসায় আসেন। এই যে এই যে একবার মণিপুর স্কুলের সামনে দিয়ে অফিসে যাচ্ছেন, আবার মণিপুর স্কুলের সামনে দিয়ে বাসায় আসতেছেন, এটা হচ্ছে ইমপ্রেশন। মানে আপনি উপর থেকে মণিপুর স্কুলটা দেখতেছেন বাইরে থেকে, এটাই হচ্ছে মণিপুর স্কুলের জন্য একটা কি, ইমপ্রেশন। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, ভিউ আর ইমপ্রেশন দুইটা আলাদা। ভিউ মানে ভিজিট করছে, ঠিক আছে? আর ইমপ্রেশন মানে উপর থেকে দেখছি শুধু। ঠিক আছে, ভিউ মানে ভিজিট করছে, আর ইমপ্রেশন মানে উপর থেকে দেখছে, আর কিছু না। আর
ভিউ আর ক্লিক একই কথা। ভিউ বলতে পারেন, ভিজিট বলতে পারেন, ক্লিক বলতে পারেন। ক্লিক ছাড়া তো আর ইয়া করতে পারবে না। আরেকটা হচ্ছে এই জিনিসের মধ্যে আরেকটা জিনিস আছে। এখানের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রিচ। কি সেটা? রিচ। সেটা যখন ফেসবুক মার্কেটিং পড়াবো তখন দেখাবো। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যখন পড়াবো। আরেকটা বিষয় কি আছে? বলে না, কথা বলে না। আরেকটা বিষয় কি? রিচ। এই রিচ জিনিসটা কি? রিচটা হচ্ছে এই যে দেখেন আমি গুগলে গিয়ে বা সার্চ ইঞ্জিনে গিয়ে একটা জিনিস সার্চ দিলাম, দেওয়ার পরে অনেকগুলো ওয়েবসাইট আসলো। আমি উপর থেকে এই জিনিসগুলো দেখছি। এটা হচ্ছে ইমপ্রেশন। রিচ কি? এই যে আমি একজন মানুষ দেখছি, যতবার দেখছি, যতবার, সেটা হচ্ছে ইমপ্রেশন। আর কতজন মানুষ দেখছে? আমি একজন মানুষ দেখছি না? আমি একজন মানুষ দেখছি না আমার জায়গা থেকে, আমার ল্যাপটপ থেকে। তো সেটা হচ্ছে রিচ হইছে একটা। সব ওয়েবসাইটের জন্য কি হইছে? রিচ হইছে কত? বলেন। রিচ হইছে কত? রিচ হইছে একটা। প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য রিচ হইছে একটা। ওকে। এখন আমি যদি একটা ওয়েবসাইটে ক্লিক করি, ধরেন এই ওয়েবসাইটে ক্লিক করলাম। তাহলে এই ওয়েবসাইটের ক্লিক হইছে কয়টা? আচ্ছা, মোবাইল দোকান ডট কো। এই ওয়েবসাইটের জন্য কি হইছে? ক্লিক হইছে বা ভিজিটর আসছে বা ভিউ হইছে। সবার জন্য ইমপ্রেশন হইছে, সবার জন্য রিচ হইছে। কিন্তু ক্লিক হইছে শুধু একজনের, এই ওয়েবসাইটের। ঠিক আছে? বুঝতে পেরেছেন? ক্লিক কোনটা, রিচ কোনটা, ইমপ্রেশন কোনটা? ওকে, আচ্ছা, বুঝলে তো ভালো। তারপরে দেখেন যে কোন পেজে কতজন মানুষ ইমপ্রেশন করছে, কোন পেজে কতজন মানুষ ক্লিক করছে, সেগুলো আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে? কোন পেজে কতজন মানুষ ইমপ্রেশন করছে, কতজন এর ক্লিক আসছে, সে প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে দেখতে পারবো। তো এইগুলো দেখবো, এগুলো দেখলে আমার লাভটা কি হবে বলেন তো? আমি দেখাইলাম গুগল অ্যানালিটিক্স টুলস, গুগল ওয়েবমাস্টার টুলস, এই দেখার দ্বারা আমার লাভটা কি হবে, বা আমি কি বুঝবো এটা দেখে, বা কি বুঝার আছে? ওইটা তো আলাদা বিষয়। এটা তো অ্যাডস এ ক্লিক করলে আর্ন আসবে। এটা তো অ্যাডস এ ক্লিক না, এটা তো ওয়েবসাইট ভিজিট। এখন ওয়েবসাইটের যে ওভারভিউটা বা এই রিপোর্টটা দেখছি, এই রিপোর্টটা দেখার দ্বারা আমার কি লাভ হয়েছে বা আপনি কি বুঝতে পারবেন এই রিপোর্টটা দেখে? বা আমার এই রিপোর্টটা যে দেখাইলাম একটা ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের রিপোর্টটা দেখে আপনি কি বুঝতে পারছেন? আমাকে বলেন। আমি ক্লায়েন্ট, আপনাদের ক্লায়েন্ট, আমি আজকে আপনার দেখাইলাম যে আমার ওয়েবসাইটের এই অবস্থা। এখন আমাকে বলেন। রিপোর্টস দেখাইলাম আমি। আমি ওইটা কিছুই জিজ্ঞাসা করিনি। কোশ্চেন বুঝতে পারছেন? কোশ্চেন বুঝতে পারছেন? আমি কি কোশ্চেন করছি সেটা বুঝতে পেরেছেন?
বলেন আমি কোন কোশ্চেনটা করছি সেটা আমাকে করেন। আমি তো এটা জিজ্ঞাসা করি নাই। আমি জিজ্ঞাসা করছি যে আমি রিপোর্টটা যে দেখাইলাম Google Analytics টুলস এর মাধ্যমে, Google Webmaster টুলস এর মাধ্যমে, এই রিপোর্টটা দেখে আপনারা কি বুঝতে পারছেন? বা রিপোর্টটা দেখে আপনারা কি স্টেপ নিবেন এখন? আমি ক্লায়েন্ট, আমাকে আপনি কি বুঝাইবেন আপনি আমারে? ধরেন একজন ডাক্তার, আপনি একজন ডাক্তার। আপনি কি একজন ডাক্তার। আপনার কাছে পেশেন্ট আসছে। আসার পরে তাকে বলছেন চেক আপ করতে। সে চেক আপ করাইছে। এখন আপনার হাতে রিপোর্ট দিছে। এখন রিপোর্ট দেখে আপনি তাকে কি সাজেশন দিবেন? কোশ্চেন কি মানে অনেক কঠিন হয়ে গেছে, হার্ড কোশ্চেন হয়ে গেছে? রিপোর্ট দেখে রিপোর্ট দেখে কি বোঝা যাবে? আচ্ছা, এখন আমিও তো একটা রিপোর্ট দেখাইছি। Google Analytics টুলস এর মাধ্যমে, Google Webmaster টুলস এর মাধ্যমে। ওইটা যেহেতু বুঝতে পারছেন, এটাও বোঝার কথা যে ওই কোশ্চেনটা যেহেতু বুঝতে পারছেন যে একটা ডক্টরের কাছে আসছেন, ডক্টর কাছে গেছেন, যাওয়ার পরে ডক্টর বলছে যে আপনার চেক আপ করানো শুরু। সে চেক আপ করাইছে। চেক আপ করার পরে আপনার কাছে রিপোর্ট আসছে নিয়ে। এখন আপনি রিপোর্ট দেখে তাকে সাজেশন দেবেন, তাই তো? এখন আমিও আপনাকে রিপোর্ট দেখাইছি যে ওয়েবসাইটের রেজাল্ট গুলো এমন হয়েছে, বা ওয়েবসাইটে এরকম ভিজিটর আসতেছে, বা ইমপ্রেশন হচ্ছে ভিজিটর জিরো। এখন আমাকে দেখে আমাকে সাজেশন দেন, এখন আমাকে কি করতে হবে? মানে কোশ্চেন কঠিন হয়ে যাচ্ছে? আমি আবার একটু দেখাই, দেখেন, হ্যাঁ? এই যে দেখেন, টোটাল ইমপ্রেশন, টোটাল ক্লিকস। এই যে দেখেন, এই যে দেখেন না, ভালো করে দেখেন। এই যে এই পেজের ক্লিক হইছে এত, এই পেজে একটা পেজে ইমপ্রেশন হয়েছে এত, ক্লিক হয়েছে এত। তারপর অন্যান্য পেজগুলো দেখেন, এই পেজের ইমপ্রেশন এত, ক্লিক হচ্ছে এই। ভালো করে দেখেন। তারপরে এখানে কি বলতেছে? টপ পেজেস। এখন এখন দেখে আপনি কি বুঝতে পারছেন বলেন? বলেন কি বুঝতে পেরেছেন? কিছু বুঝেন নাই? না, না, আপনার হয় নাই আপু, হয় নাই। এখন এই যে রিপোর্ট গুলো দেখছি না, শুনেন আপু, আ আ আমেনা আপু, ভালো করে খেয়াল করেন। আমি কোশ্চেনটা করছি যে এই যে রিপোর্ট, বা একজন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার কি বলে যে তুমি এই জিনিসটা আ ইয়া নিয়ে আসো,
একটা চেকআপ করে নিয়ে আসো। যখন চেকআপ করে দেয়, অন্য একজন ডক্টর যখন চেকআপ করে দেয়, দেওয়ার পরে ওই ডাক্তারের কাছে যায় রিপোর্টটা দেখায়। এখন রিপোর্ট দেখে যে দেখলো যে তার আ ডান হাতটা ভালো আছে, আ ডান পাটা ভালো আছে, তারপরে ডান পাশটা খুব ভালো আছে। কিন্তু পর পাশের বাম পাশের হাতটা দেখলো যে আ নাড়াইতে পারে। বাকি ডান পাশের হাতের রক্ত চলাচল খুব কম। হ্যাঁ? বাম পাশের রক্ত চলাচল খুব কম। এখন এটা আপনি কিভাবে বুঝতে পারছেন? আমি ডাক্তারের উদাহরণটা দিলাম। আবার একটু দেখেন। আমি কি বললাম? যে ডাইন পাশটা খুব মানে মোটামুটি একটু ভালো আছে। কিভাবে বুঝতে পারছেন? এই যে দেখেন, এদিকে আসি। বা হ্যাঁ, এইবার দেখেন। এই যে এটার ইমপ্রেশন হইছে শুধু একটা পেজের ক্লিক হইছে। ৪৬ টা ক্লিক আসছে। ২০০ ২১৮ টা ইমপ্রেশনের মধ্যে ৪৬ টা ক্লিক হইছে শুধু হোম পেজে। বাকিগুলোর মধ্যে ইমপ্রেশন আছে, বাকি ক্লিকস নাই। আমি একটু আগে বলছিলাম যে হাত চলতেছে, সবকিছু চলতেছে মাগার রক্ত চলাচল নাই। ঠিক আছে? তা আপনি দেখে কি বুঝলেন যে তার ওই সাইডটাতে প্রবলেম আছে। এখন তাকে কি করতে হবে? এখন ওয়েবসাইটে ক্লিক হচ্ছে। ডক্টর হিসেবে তাকে কি করতে হবে? যেকোনো একটা স্টেপ নিতে হবে, তাই না? তো এখন আপনারা হচ্ছে এসইও র একজন ডাক্তার। আপনারা কি একেকজন এসইও র ডাক্তার। এখন তাকে বলতে হবে যে, "ভাইয়া আপনার এসইও তে দুর্বল আছে। আপনি ভালো করে এসইও করেন নাই। আপনার কিওয়ার্ড রিসার্চ এ দুর্বল আছে। আপনার কিওয়ার্ডের ভ্যালু নাই। আপনার কিওয়ার্ডের ভ্যালু না থাকার কারণে আপনার ইমপ্রেশনও কম, আপনার ক্লিকও কম। ইমপ্রেশন মাত্র এতগুলো। আপনার ইমপ্রেশন হওয়ার দরকার ছিল ২০,০০০। তাহলে আপনার ক্লিক পড়তো ১,০০০। এভাবে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার হচ্ছে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছে, যার মাধ্যমে করাইছেন বা যদি নিজে করে থাকেন সে আপনাকে প্রপারলি করে দেয় নাই বা আপনি যদি নিজে নাও করে থাকেন তাহলে এগুলোকে আপনাকে ঠিক করতে হবে। ঠিক আছে? তো এগুলো ঠিক করার জন্য কি করতে হবে? যে কিওয়ার্ড রিসার্চ করা লাগবে, ভালো কেজিআর বের করা লাগবে। দেন ওইটাকে নিয়ে আপনার অন পেজ এসইও করা লাগবে, অফ পেজ এসইও করা লাগবে। দেন আপনার ওয়েবসাইটটাকে র‍্যাংক করানো পসিবল, নতুবা পসিবল না। এই কথাটা ক্লায়েন্টকে সুন্দর করে বলতে হবে। এবার বুঝতে পেরেছেন? समझ में आया कुछ? সবাই বুঝছেন? আমেনা আপু বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা। তাহলে এটা ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপটা কি? ইনডেক্সিং। ইনডেক্স বুঝাইছিলাম না যে আপনার ওয়েবসাইটের যতগুলো তথ্য গুগলের কাছে আছে সেটাকে বলা হয় ইনডেক্স। দেখেন ওয়েবসাইটের ইনডেক্স কেমন? লাস্ট আপডেট অনুযায়ী এটার ইনডেক্স করা হয়েছে লাস্ট আপডেট অনুযায়ী ১৬ ঠিক আছে? ২৩/১১/২৪ ঠিক আছে? ২৩/১১/২৪ এ লাস্ট আপডেট অনুযায়ী এটার লাস্ট ইনডেক্স হইছে ১৬ টা। তারপরে দেখেন এই যে ওয়েবসাইটের অবস্থা। তারপরে নট ইনডেক্স আছে এত এবং এটার রিজন আছে ৪ টা। তারপরে এগুলো হচ্ছে মানে আরো অনেক মোটামুটি এসইও না করলে ইনডেক্স হয় না অনেক জায়গায়। তারপরে অনেক প্রবলেম থাকে যেগুলোর কারণে ইনডেক্স হয় না। তারপরে সাইট ম্যাপস। এই যে দেখেন যে সাইট ম্যাপের কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম যে একটা ওয়েবসাইটে যদি সাইট ম্যাপ না থাকে তাহলে তার ইনডেক্সটাও মানে ইনডেক্সিংটাও ভালো হয় না। ওকে, এখন দেখেন যে একটা ওয়েবসাইটে সাইট ম্যাপটা কিভাবে বের করবেন। যদি সেই ওয়েবসাইটের মধ্যে ইয়োস্ট এসইওটা ইনস্টল করা থাকে তাহলে তার সাইট ম্যাপটা বের করা খুব সহজ।
ওকে, বুঝছি। এই যে দেখেন, ইওএসটিসি ইনস্টল করা আছে, তাই এখানে সাইট ম্যাপটা অটোমেটিক জেনারেটেড হয়েছে। এই দেখেন সাইট ম্যাপ, এই ওয়েবসাইটের সাইট ম্যাপ হচ্ছে 6টা। এই ওয়েবসাইটের সাইট ম্যাপ কয়টা? মোট সাইট ম্যাপ 6টা। কয়টা বলেন? ছটা। মেইন মেইন সাইট ম্যাপ 6টা। এখন একটার মধ্যে যদি যাই আমি, ক্লিক করলাম। এখানে যাওয়ার পরে এই যে দেখেন এখানে ইউআরএল কয়টা? কয়টা ইউআরএল? 48 ইউআরএলস। আচ্ছা, এই ইউআরএল গুলো যে আছে 148টা ইউআরএল, 148টা ইউআরএল, 148টা যদি ইউআরএল থাকে তাহলে তার কন্টেন্ট কয়টা আছে? একটা ওয়েবসাইটে যদি 148টা ইউআরএল থাকে, ইউআরএল মানে লিংক, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। একটা ওয়েবসাইটে যদি 148টা ইউআরএল থাকে তাহলে ওই ওয়েবসাইটের কন্টেন্ট কয়টা? কথা বলে না। না পারলে বলেন যে ভাইয়া পারি না বা বুঝতেছি না। একটা ওয়েবসাইটের ইউআরএল 148টা, তাহলে তার কন্টেন্ট কয়টা? কিভাবে 15টা? প্রত্যেক পেজে 10টা করে কন্টেন্ট থাকে। আমি কি জিজ্ঞাসা করছি বলেন তো? আমি বলছি যে প্রত্যেক 148টা যদি ইউআরএল থাকে তাহলে কন্টেন্ট কয়টা? গুড। 148টা ইউআরএল থাকলে কন্টেন্টও 148টা। কন্টেন্ট ছাড়া কি ইউআরএল তৈরি হবে? শুধু শুধু কি ইউআরএল তৈরি হয়? শুধু শুধু কি ইউআরএল তৈরি হয়? তৈরি হয় না। তাহলে কন্টেন্ট না থাকলে ইউআরএল কই থেকে পাবেন? 148টা কন্টেন্ট ইউআরএল আছে মানে 148টা কন্টেন্ট আছে। আমি বলছিলাম যখন আপনাদেরকে আহ, আহ, সার্চ ইঞ্জিন যখন বোঝাচ্ছিলাম তখন আমি বলছিলাম যে একটা আমরা যখন গুগলে লিখে সার্চ দেই তাহলে গুগল কয়টা জিনিস তার স্টোরেজে জমা করে রাখে। এখন কোশ্চেনে আসে, আরেকটা কোশ্চেন মনে পড়ছে, বলেন। যে একটা আমরা যখন দেখি বা আমরা গুগল যখন ইন্ডেক্স করে, গুগল কি ইন্ডেক্স করে, কি কি জিনিস ইন্ডেক্স করে, কয়টা জিনিস ইন্ডেক্স করে, মানে কোন জিনিসগুলো তার স্টোরেজে জমা করে রাখে? 3টা কি কি? গুড। যে এই 3টা জিনিস তো ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন। তো প্রত্যেকটা কন্টেন্টের এগেইনস্টে ইউআরএল থাকে, মেটা ডেসক্রিপশন থাকে আর টাইটেল থাকে। তো একটা ইউআরএল মানে একটা কন্টেন্ট, একটা টাইটেল মানে একটা কন্টেন্ট, একটা মেটা ডেসক্রিপশন মানে একটা কন্টেন্ট। তো একটা কন্টেন্টের এগেইনস্টে এই 3টা জিনিস তৈরি হয়।
এবং এই ৩ টা জিনিসের মধ্যে একটা জিনিস থাকা লাগবে, সেটা কি? এই ৩ টা জিনিসের মধ্যে একটা জিনিস থাকাই লাগবে, সেটা কি? এই ৩ টা জিনিসের মধ্যে ইউআরএল থাকা লাগবে, কিওয়ার্ড থাকা লাগবে। আমেনা আপু থ্যাংক ইউ। কিওয়ার্ড থাকা লাগবে। কিওয়ার্ড থাকা ম্যান্ডেটরি, কিওয়ার্ড থাকতে হবে। ঠিক আছে? তো ১৪৮ টা যদি ইউআরএল থাকে তাহলে ১৪৮ টা কনটেন্ট আছে। তো ১৪৮ টা কনটেন্টের মধ্যে ১৪৮ টা কিওয়ার্ড আছে বা থাকতে হবে। এখন ১৪৮ টা আপনাকে রিসার্চ করতে হবে। এটা তো ছোটখাটো একটা ওয়েবসাইট। তাই ১৪৮ টা। আমি আপনাকে আরেকটা ওয়েবসাইট দেখাই। দেখেন এই ওয়েবসাইটের মধ্যেও সাইট ম্যাপ আছে। তো যাই আমি সাইট ম্যাপটা গিয়ে দেখি। এই ওয়েবসাইটে সাইট ম্যাপ কয়টা আছে? কয়টা সাইট ম্যাপ আছে? ৭ টা। এখন এই যে দেখেন প্রথমটার মধ্যে আমি ক্লিক করি। কতগুলো ইউআরএল আছে? ৬৮ টা ইউআরএল আছে। ৯৬৮ টা ইউআরএল থাকলে তাহলে কনটেন্ট কয়টা আছে? কনটেন্ট আছে। তাহলে ৯৬৮ টার জন্য কয়টা কিওয়ার্ড লাগবে? কিওয়ার্ড লাগবে। ৯৬৮ টা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনার কতগুলো কিওয়ার্ড রিসার্চ করা লাগবে? কমসে কম ১০,০০০। কম এখন কমসে কম ১০,০০০ কিওয়ার্ড রিসার্চ করা লাগবে। ৯৬৮ টা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে, ভালো কিওয়ার্ড পেতে গেলে কমসে কম আপনার ১০,০০০ কিওয়ার্ড রিসার্চ করা লাগবে। ভালো কিওয়ার্ড পেতে গেলে। ঠিক আছে? এখন ১০,০০০ কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনার মাথা তো নষ্ট হয়ে যাবে। তো এগুলো কাজগুলো সহজ, কিন্তু রিসার্চ করতে হয় অনেক, অনেক বেশি। অনেক বেশি রিসার্চ করতে হয়। ঠিক আছে? অনেক বেশি রিসার্চ করে ভালো জিনিস পাবেন। কাজগুলো সহজ, কিন্তু
ভালো জিনিস পাইতে গেলে অনেক রিসার্চ করতে হয়। রিসার্চ করে ভালো জিনিসটাকে বাছতে হয়। ভালো জিনিস পাওয়ার জন্য অনেক রিসার্চ করে বের করতে হয় আরকি। বুঝতে পেরেছেন? আচ্ছা। তারপরে আমরা নেক্সট এ যাই। ধরেন তারপর হচ্ছে আমরা বলছিলাম যে আ রোবট জি বলুন। যেগুলোর সার্চ ভলিউম ভালো, কেজিআর ভালো। কেজিআর বের করা শিখাইছি না? কেজিআর বের করা শিখাইছি? কেজিআর বের করা শিখাইছি। যদি কেজিআর বের করা শিখাই থাকি, কেজিআর যেটার ভালো, যেগুলোর ভালো সেগুলো নিবেন। আপনি ১০,০০০ কিওয়ার্ড রিসার্চ করার মানে ভালো কিওয়ার্ড না। সব ওইখানের মধ্যে অনেক ধরনের কিওয়ার্ড থাকবে। ভালো, খারাপ সব কিওয়ার্ড থাকবে। এখন সবগুলো কিওয়ার্ড কেন থাকবে? কারণটা হচ্ছে যদি আপনি না রাখেন তাহলে আপনি ক্লায়েন্টকে তো বুঝাইতে পারবেন না যে আমি কষ্ট কতটুকু করছি। দেখো আমি তোমার এই ১,০০০ কিওয়ার্ড বের করতে গিয়ে আমার ১০,০০০ কিওয়ার্ড রিসার্চ করা লাগছে। তুমি দেখো, এই যে দেখো। তো ক্লায়েন্টকে তো বুঝাইতে হবে ভাই, ফিল দিতে হবে। ক্লায়েন্টকে অনুভব করাইতে হবে যে দেখো তোমার এই কাজ করতে গিয়ে আমি কতটুকু কষ্ট করছি। এখন ক্লায়েন্টকে যদি বোঝান তো ক্লায়েন্ট যতটুকু দেখাবেন ক্লায়েন্ট তো ততটুকুই বুঝবে, বেশি তো বুঝবে না। তা ক্লায়েন্টকে বুঝাইতে হয় যে না আমি কি করছি, তোমার এটার জন্য কি করছি বা কি করতেছি সেটা তুমি দেখো। সমাজ মে আয়া? বুঝতে পারছেন? ওকে, তারপরে আসি আমরা এই যে সি প্যানেলে। ওরে আমার, দেখেন আপনাদেরকে যখন আমি ওয়েবসাইটের বুঝাই যে ডোমেন হোস্টিং বুঝাইছিলাম, তখন বলছিলাম না যে আপনার যখন ডোমেন এবং হোস্টিং কিনবেন তখন আপনাদেরকে একটা কি দিবে? সিপ্যানেল দিবে, সিপ্যানেল অ্যাক্সেস দিবে। সে এরকম সিপ্যানেল অ্যাক্সেস দিবে। আপনি যে ডোমেন কিনবেন বা যে ডোমেন এর আন্ডারে কিনবে সেটার একটা সিপ্যানেল দিবে। এই যে দেখেন আমার সিপ্যানেল, আমার সিপ্যানেলের মধ্যে এই যে দেখেন আমার নাম আছে। আমার নাম বলতে আমার ওয়েবসাইটের নাম msrblogs.com। ঠিক আছে? এই যে দেখেন।
তারপরে আমাদের এসি প্যানেলটা আসলে কাদের লাগে? এসি প্যানেলটা লাগে মূলত হচ্ছে যাদের কি বলে? সি প্যানেলটা লাগে হচ্ছে যারা হচ্ছে ওয়েব ডেভেলপার তাদের। বেশিরভাগ তাদের লাগে। কারণ তাদের বিভিন্ন ফাইল বা তারা যখন PHP লাভারের মাধ্যমে কাজ করে তখন এগুলো লাগে বেশি। এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবপ্রেস বানানো যাবে, PHP এর মাধ্যমে বানানো যাবে, Laravel অ্যানাদার অনেক মাধ্যমে বানানো যাবে। Joomla আছে, বিভিন্ন কিছু আছে। বিভিন্ন মাধ্যমে ওয়েবসাইটটাকে বানানো যাবে। তারপরে দেখেন এখানে বিভিন্ন ওয়ে আছে, মানে ওয়েব ডেভেলপার যারা আছে তাদেরই মূলত এই কাজ, এখানে বেশি কাজ থাকে। আর আমাদের কাজ তো বেশি কাজ না, আমাদের হচ্ছে ফাইল ম্যানেজারে গিয়ে আহ, শুধু ওই যে আমি বলছিলাম টেকনিক্যাল এসইও তে যখন বলছিলাম তখন এই কথাটা বলছিলাম যে আপনার এই জিনিসটা লাগবে যখন আপনি কোনো কন্টেন্টকে চাচ্ছেন যে নিজের কন্ট্রোলে রাখতে। ঠিক আছে? যে ওই কনটেন্টের কারণে আপনার ডোমেইন অথরিটির মানটা কমে যাইতে পারে। সেই কারণে চাচ্ছেন যে আপনার ওই কনটেন্টটা নিজের আন্ডারে রাখতে। ঠিক আছে? বা কি বলে সেটাকে? ওই কনটেন্টটাকে শুধু নিজের আন্ডারে রাখতে চাচ্ছেন, কোনো গুগল বট বা রোবট এগুলো কেউ জানবে না সেজন্য। তো সেজন্য কি করতে হবে যে একটা robot.txt এ ফাইল ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আপনার তো robot.txt ফাইল নাই বা আপনি robot.txt ফাইল কিভাবে তৈরি করবেন? আচ্ছা আমি এটা একটু ডিলিট করে দেই। এই যে robot.txt ফাইলটা ডিলিট করে দিলাম। এখন আপনি এই ফাইলটা কিভাবে তৈরি করবেন? এই যে ফাইলে ক্লিক করবেন, এখানে robot.txt লিখবেন, লিখে ক্রিয়েট ফাইলে ক্লিক করবেন। এই যে আপনার robot.txt ফাইল তৈরি হয়ে গেছে। তখন মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবেন। তারপরে এডিটে যাবেন। এখানে এসে robot.txt ফাইলটা আপনারা লিখবেন, এই যে রো। এটাকে আবার এন্টারে ক্লিক করলে সেকেন্ড রোতে চলে যাবে। এরকম করে। এখন এই robot.txt ফাইলের মধ্যে কি লিখবেন? চলেন আমরা একটু দেখি। একটা কোড লিখতে হবে আরকি, কোডের মতো করে। কপি করলেন, এখানে নিয়ে বসাবেন। রিজেন গুগল বট। ঠিক আছে? তারপরে স্ল্যাশ দিবেন, তারপরে লিখবেন ডিসঅ্যালাউ, ডিসঅ্যালাউ। তারপরে কোলন দিবেন, কোলন দিয়ে তারপরে হচ্ছে মেন প্রাইভেট। তারপরে দিবেন হচ্ছে দিয়ে
আপনার ওয়েবসাইটের কোন ফাইলটাকে চাচ্ছেন না? ধরেন আমি এই ফাইলে যাই। HTML এর ফাইলে গেলাম। আমি চাচ্ছি যে WP অ্যাডমিন এর একটা অংশ যাবে না। WP অ্যাডমিন এর কোন অংশটা যাবে না? ধরেন admin.php যাবে না। এখানে লিখবেন WP অ্যাডমিন, তারপরে স্ল্যাশ অ্যাডমিন ডট পিএইচপি, এই অংশটা যাবে না। তাহলে এটাকে সেভ করে দিলে এটা হয়ে যাবে। এরকমভাবে গুগল বোট লিখছেন না, এখানে যদি দি রোবট, বোট মানে রোবট, ঠিক আছে? যেটার কাছে ডিজআলা হবে, যেটা যার কাছে প্রাইভেট করে থাকবে সে এটা নিতে পারবে না। তারপরে যদি আপনি এখানে শিফট এন্টারে দিয়ে যখন আবার নিচে আসবেন তখন আবার দিবেন হচ্ছে ইয়াহু, তারপরে আবার দিবেন হচ্ছে বিং। এরকম করে যাদের কাছে আপনার যে এই কন্টেন্ট বা যে জিনিসটা যে ফাইলটাকে চাচ্ছেন না গুগলের কাছে যাক বা গুগলের কাছে শো করুক, সেটা আপনি কি করতে পারবেন এখানে উল্লেখ করে দিতে পারবেন বা নিজের কন্ট্রোলে রাখতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? समझ में आया? বুঝতে পেরেছেন? কথা বলে না। কঠিন লাগছে? কঠিন লাগছে? আপনাদের কাছে কি পড়াটা কঠিন লাগছে? এটাও তো কঠিন লাগারই কথা আসলে। এগুলো তো আপনাদের কাছে নাই আর এগুলো প্র্যাকটিস আপনারা করতেও পারবেন না। কারণ এটা হচ্ছে যে ধরেন একটা আ করতে পারবেন না, কারণ এটা হচ্ছে যে আপনাদের নিজস্ব তো কিছু নাই। এটা তো সব আমার আমার আছে বিধায় আমি দেখাইছি। আমার যদি না থাকতো তাহলে তো আমিও আপনাদেরকে দেখাইতে পারতাম না। ধরেন আমার ওয়েবসাইট আছে তাই আমি দেখা দিতে পারছি। আমার ওয়েবসাইট আছে বিধায় আমার হোস্টিং আছে, হোস্টিং আছে বিধায় cPanel আছে। cPanel থাকার কারণে আমি আমার cPanel এ গিয়ে আপনাদেরকে দেখাইতে পারছি। ধরেন আমার যদি না থাকতো তাহলে আপনাদেরকে উপরে, উপরে বুঝাইতে হইতো যে একটা cPanel থাকে একটা ওয়েবসাইটের জন্য। cPanel এর মধ্যে গিয়ে সেখানে ফাইল ম্যানেজার থাকে। ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে আপনাদের আ আ কি থাকে, ওই robo.txt থাকে, ওইটাকে কি করতে হয়, না থাকলে ফাইল ক্রিয়েট করতে হয়। ফাইল ক্রিয়েট করে robo.txt তে যাইতে হয়, টেক্সট ফাইলে যাইতে হয়। তারপর হচ্ছে ওইখানে গিয়ে আ হচ্ছে গুগলের মধ্যে গিয়ে লিখতে হয় যে robo.txt ফাইল, ওইখান থেকে কোড একটা নিয়ে আইসা সেখানে বসাইতে হয়। বসায় এখানে আ বলে দিতে হয় যে এই জিনিসটা করতে হবে, ওই জিনিসটা যাবে না গুগলের কাছে, ওই জিনিসটা যাবে না বিং এর কাছে। এটাকে কমান্ড দিয়ে দিতে হয়। তো এটা হচ্ছে মুখে, মুখে আপনাদেরকে বলেই দিতে পারতাম আমি। কিন্তু আমি আপনাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি দেখায় দিছি। বাকি এটা হচ্ছে যার ওয়েবসাইট থাকে সে মানে তার কাছে এই জিনিসের গুলো অ্যাক্সেস থাকে। বুঝতে পারছেন? সমস্যা নেই, আজকে আর বেশি বুঝাবো না আপনাদেরকে। তাহলে মাথার উপর দিয়ে আরো অনেক যাবে। নেক্সট ক্লাসে আমরা অফ পেজে ওটা পড়বো। না, না হয় না। না, না। ফ্রি ওয়েবসাইটে কইরতে পাবেন। ফ্রি ওয়েবসাইটে কি ডোমেইন হোস্টিং আছে? ফ্রি ওয়েবসাইটে শুধু আপনি তো আ আ শুধু করে দিছেন। ফ্রি ওয়েবসাইট তো ফ্রি ওয়েবসাইটই। ফ্রি ওয়েবসাইটে তো কিছুই থাকে না। এটা হচ্ছে পেইড ওয়েবসাইট। পেইড ওয়েবসাইটে ডোমেইন থাকে, ডোমেইন কিনতে হয়। তারপরে হচ্ছে হোস্টিং থাকে, হোস্টিং কিনতে হয়। ঠিক আছে? কিনলে তারপর আপনি এগুলো আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আর বেশি পড়াবো না। নেক্সট ক্লাসে আমরা অফ পেজ ওটা শুরু করব। অফ পেজ শুরু করলে আর ওইখানে গেলে বুঝতে পারবেন।
হ্যাঁ, বলুন। ডোমেইন হোস্টিং কেনার পরে ওইখানে আপনার রেগুলার পোস্ট করবেন। রেগুলার পোস্ট করবেন সেটাকে রেগুলার পোস্ট করবেন। তারপর হচ্ছে সেটাকে এসইও করবেন। মানে আপনার ক্লায়েন্টের জন্য যেই কাজগুলো করবেন, সেই কাজগুলো আপনি নিজের জন্য করবেন। দ্যাটস ইট। তারপর ওইটার মাধ্যমে ফিউচারে ওই ইনকাম যেরকম দেখাইলাম, ফিউচারে ওইভাবে ইনকাম আসবে আস্তে, আস্তে। আর যে এই ইনকামগুলো হচ্ছে অটোমেটিক ইনকাম তো, যখন একটু কষ্ট করতে পারবেন, ১ বছর যদি এটাকে সময় দিতে পারেন এই ওয়েবসাইটের পেছনে, তাহলে হিউজ পরিমাণে ইনকাম আসবে ওয়েবসাইট থেকে। সো আ এটা লং টাইম কি হচ্ছে এখান থেকে আপনার ইনকামের পসিবিলিটি বেশি থাকে। বাকি কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া আসলে কোথাও আপনার সাকসেস আসবে না, আসে নাই, কখনোই আসে নাই। তো এটা আপনি কষ্ট করলেই সাকসেসটা আসবে। বুঝতে পারছেন? ওকে। কোথা থেকে? ওই ওয়েবসাইট থেকে? সবকিছু বলতে হয় না, ঠিক আছে? সবকিছু বলতে হয় না। হাসে, টুকটাক আসে। টুকটাক আসে। হ্যাঁ, এটা বুঝতে পারছি। এটা হচ্ছে টুকটাক আসে। আমি তো ধরেন আমার তো অনেক কাজ থাকে। সব কাজের দিকে ফোকাস দেই না। বাকি হচ্ছে আমার এই কাজগুলো আমি করি না। আমার কাজগুলো হচ্ছে আমার টিম আছে। আমার টিমের মাধ্যমে আমি অনেক কাজ করাই নেই। তো ওদের মাধ্যমে করাই। ঠিক আছে, আপনারা চিন্তা ভাবনা করেন। আর হচ্ছে যে নেক্সট ক্লাসে আমি হচ্ছে অফ পেজ ওটা পড়াবো। তারপরে ফেসবুক মার্কেটিংটা শুরু করব। অফ পেজ এসইও মানে ওয়েবসাইটকে কেন্দ্র করে আমরা যে ধরনের কাজ করব সেটা। আমি তো যেটা পড়াইছি এর আগে সেটা তো অন পেজ এসইও। এখন যেটা মানে নেক্সট ক্লাসে যেটা পড়বো সেটা অফ পেজ এসইও। ওয়েবসাইটকে কেন্দ্র করে আমাদের কি কাজ করতে হয়। আপনি বললেন না ফ্রি ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইটও লাগে। কেন লাগে? মেইন ওয়েবসাইটের কাজে করার জন্য। ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট হিসেবে লাগে। আস্তে, আস্তে বুঝতে পারবেন, সমস্যা নাই, দেখাবো এগুলো প্রত্যেকটা জিনিসই লাগে। আচ্ছা ঠিক আছে, আপনারা ইয়া করেন। আপনি ক্লাসগুলো দেখেন। দেখার পরে যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করেন যে আমি এই জিনিসগুলো বুঝি নাই। আপনাদের গ্রুপের মধ্যে তো ইমরান ভাই আছে, আমেনা আপু আছে। উনারা দুজন তো খুব অ্যাক্টিভ। ওনাদের ওই গ্রুপে কোশ্চেন করলে তো ওনারা আপনাকে হেল্প করবে। গ্রুপে কোশ্চেন করতে হবে। গ্রুপটা খুলছে এইজন্য যাতে করে আপনারা কোশ্চেন করেন। কোশ্চেন যখন অ্যারাইজ হবে তখন হচ্ছে আনসারও পাবেন। বুঝতে পেরেছেন? আর আমি তো আছি। আমাকে WhatsApp এ নক দিয়ে না বুঝলে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আপনাদের ছুটি।